রিসেপ্টর এবং সিগন্যালিং পাথওয়ের আজকে আমরা দ্বিতীয় এবং শেষ লেকচার নিয়ে কথা বলবো। এখানে আমরা মেইনলি জানতে পারবো হচ্ছে এনজাইমেটিক রিসেপ্টর এবং হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর সম্পর্কে এবং এদের আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো শুরু করি। তো দেখেন, আমরা অলরেডি আইনোট্রপিক রিসেপ্টর এবং জি প্রোটিন কাপড় রিসেপ্টর শেষ করে আসছি। তো এনজাইমেটিক রিসেপ্টরের কথা যদি বলি, যে এটা আলটিমেটলি কীভাবে কাজ করবে, যে কোনো একটা প্রোটিন কাইনেজ বা ওই আলটিমেটলি কী করবে, কোনো একটা এনজাইমকে স্টিমুলেট করার মাধ্যমে কাজ করবে। ঠিক আছে, তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তার ধরেন আমি যদি বুঝায় বলি, ধরেন এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনে একটা হচ্ছে কি, যে এক্সট্রাসেলুলার যে ডোমেইনটা থাকে বা বাইরের দিকে যে ডোমেইনটা থাকে, এমন যদি হয় যে এই ডোমেইনে কোনো একটা লাইগেন্ড এসে বাইন্ড করার কারণে ইন্ট্রাসেলুলার ডোমেইনে কী হইলো, ফসফোরিলেশন হইলো অটোমেটিক্যালি, যেটাকে বলতেছি আমরা অটোফসফোরিলেশন। ঠিক আছে, তো তার মানে কি বলবো, তার মানে এই রিসেপ্টরের কি নিজস্ব একটা অ্যাক্টিভিটি আছে, টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বলে, কারণ এখানে টাইরোসিন কাইনেজটা লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা, বা এই অংশটাতে টাইরোসিন কাইনেজ থাকে, যাই হোক। তো এইটাকে বলতেছি আমরা কি, ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিযুক্ত রিসেপ্টর। আর যদি এমন হয় যে ধরেন এখানে কোনো একটা লাইগেন্ড এসে বাইন্ড করার ফলে কি হইলো, যে এটা আবার কোনো একটা কিছুকে স্টিমুলেট করলো, যেটা আলটিমেটলি টাইরোসিন কাইনেজকে ফসফোরিলেট করতে হেল্প করলো। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিন্তু অটোফসফোরিলেশন হইতেছে না, এটা কি হইতেছে, যে লাইগেন্ড বাইন্ড করার পরবর্তীতে এই ইফেক্টর ডোমেইনটা কোনো কিছুকে স্টিমুলেট করার মাধ্যমে সে এসে এখানে ফসফোরিলেট করতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলবো কোনো ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নাই। ঠিক আছে, আচ্ছা, তো আবার এরকমও কিছু কিছু থাকতে পারে যাদের ক্ষেত্রে গুয়ানাইলিন সাইক্লেস অ্যাক্টিভিটি, মানে এখানে টাইরোসিন কাইনেজ না থাকে, গুয়ানাইলিন সাইক্লেস আছে। ঠিক আছে, তো আমরা এভাবে কথা বলতে পারি। তো আমরা শুরু করি ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নিয়ে। যদি শুরু করি, ধরেন একটা লাইগেন্ড এসে এখানে বাইন্ড করলো এক্সট্রাসেলুলার ডোমেইনে, তখন কি হবে, টাইরোসিন কাইনেজটা অটোফসফোরিলেশন হবে। ঠিক আছে, তো টাইরোসিন কাইনেজটা যখন অটোফসফোরিলেশন হবে, মানে নিজেকে নিজে ফসফোরিলেট করবে, তখন একটা স্পেশাল প্রোটিন এর দিকে আকৃষ্ট হবে। কি প্রোটিন সেটা? সেটাকে বলা হয় সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিন। সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিন, এটাকে আমরা SH2 দিয়ে প্রকাশ করতে পারি। তো যখন সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিনটা আকৃষ্ট হয়, তখন কি করে, সে হচ্ছে টাইরোসিন কাইনেজের দিকে যেতে থাকে। ঠিক আছে, মানে এই ফসফোরিলেট করা অংশের দিকে গিয়ে বাইন্ড করতে থাকে, যেটাকে বলা হয় সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিন। কি প্রোটিন? সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিন। তো সালফাহাইড্রিল ডোমেইন প্রোটিনের দিকে আকৃষ্ট হওয়ার ফলে এটা কি করে, নিজে স্টিমুলেট হয় এবং পরবর্তীতে 7টা অংশ নিয়ে গঠিত, যেটাকে আমরা বলতেছি সস প্রোটিন বা SOS প্রোটিন, এই সস প্রোটিনকে স্টিমুলেট করে, যেটা পরবর্তীতে কি করে, রাফ প্রোটিনকে স্টিমুলেট করে। এবং রাফ প্রোটিনকে স্টিমুলেট করলে রাফ প্রোটিনটা আলটিমেটলি কী করে, সেটা হচ্ছে রাফ প্রোটিন কাইনেজ নামক একটা বিশেষ ধরনের প্রোটিন কাইনেজ আছে, তাকে স্টিমুলেট করে। আর যে কোনো প্রোটিন কাইনেজ কী করে, সেটা অন্যান্য কিছুকে সাথে ফসফোরাইলেট বা ফসফেট যুক্ত করে। তো এখানে দেখা যায় কি, এইখানে এই রাফ প্রোটিন কাইনেজটা আরেকটা বিশেষ ধরনের প্রোটিন কাইনেজকে স্টিমুলেট করে, যেটা হচ্ছে ম্যাপ কাইনেজ। ম্যাপ কাইনেজ, বা এটাকে বলা হয় কি, মাইটোজেন অ্যাক্টিভেটিং প্রোটিন কাইনেজ। ঠিক আছে, তো এই ম্যাপ কাইনেজকে যখন স্টিমুলেট করে, ম্যাপ কাইনেজটা কী করে, আলটিমেট ইফেক্টটা ম্যাপ কাইনেজ দেখায়, যে ধরেন এই রিসেপ্টরটাকে কী করলো, ফসফোরাইলেট করে দিল। ফসফোরাইলেট করে দিলে কী করবে, এইটা এসে ডিএনএতে ইনফরমেশন নিয়ে এসে সেখান থেকে তৈরি করবে হচ্ছে প্রোটিন। আচ্ছা, তো বা আমরা যেরকম কাইনেজের অ্যাক্টিভিটি দেখি, যে কাইনেজ হচ্ছে কী করছে, মেটাবলিজমকে অল্টার করতে পারতেছে। তো এই যে প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন, সেটা হতে পারে এনজাইমকে তৈরি করতেছে বা অন্যান্য এনজাইমকে স্টিমুলেট বা ইনহিবিট করতেছে। এইভাবে কী করতেছে, তারা হচ্ছে টোটাল মেটাবলিজমকে অল্টার করতে পারে। তো এইভাবে মেইনলি টাইরোসিন কাইনেজ ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটিটা আছে, এই ধরনের হরমোন বা এই ধরনের প্রোটিনগুলো এইভাবে কাজ করে। তো কীভাবে বুঝলাম ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে? দেখেন, এক্সট্রাসেলুলার ডোমেইনে যখন এসে লাইগেন্ডটা বাইন্ড করতেছে, তখন টাইরোসিন কাইনেজটা নিজে নিজে কী হইতেছে, অটোফসফোরিলেশন হইতেছে। তার মানে কি, নিজে নিজেই ফসফোরিলেশন হইতেছে, নিজে নিজেই। এই জন্য এটাকে বলতেছি ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এই যে ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, এটা কোথায় কোথায় দেখা যায়? এটা মেইনলি দেখা যায় হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, যেমন প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর সহ আরও বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, এইগুলোতে মেইনলি এটা দেখা যায়। তো আমাদের কথা হচ্ছে, আমরা যে এই যে ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি দেখলাম, এটা আসলে মেইনলি আমাদের জন্য ফার্স্ট ইয়ারের জন্য লাগবে হচ্ছে, বা সেকেন্ড ইয়ারের জন্য লাগবে হচ্ছে ইনসুলিন, তার কীভাবে তার মেকানিজম অফ অ্যাকশন দেখায়। ঠিক আছে, তো এই জন্য আমরা আলাদা করে ইনসুলিন এর মেকানিজম অফ অ্যাকশন দেখবো। এটাও কিন্তু সেই ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। ঠিক আছে, আমরা স্পেসিফাই করে ইনসুলিনটা দেখাচ্ছি। তো দেখেন, আর এটা বেশি লাগে, এই জন্য আমরা এটাকে নিয়ে আসছি। দেখেন,
তো ইনসুলিন দেখা যায় কি ইনসুলিনের যে রিসেপ্টরটা সেটার 4টা সাব ইউনিট, বাইরের দিকে 2টা আলফা, ভেতরের দিকে 2টা বিটা। তো যখন হরমোন এসে এখানে বাইন্ড করে, যখন এখানে বাইন্ড করে তখন কি হয়, তখন দেখা যায় আলফা সাব ইউনিটটাতে বাইন্ড করার কারণে বিটা সাব ইউনিটটার অটোফসফোরিলেশন হয়। ঠিক আছে, মানে কি এই দেখা যায় বিটা সাব ইউনিটটার ভেতরে ফসফেট গ্রুপ যুক্ত হইতেছে এবং এর মধ্যে যে টাইরোসিন কাইনেজ থাকতেছে তার মধ্যে কী করতেছে, ফসফোরিলেশন হইতেছে, যেটাকে আমরা বলতেছি অটোফসফোরিলেশন। এই অটোফসফোরিলেশন হওয়ার মাধ্যমে এটা কী করতেছে, একটা বিশেষ ধরনের রিসেপ্টর সাবস্ট্রেট বা ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট তাকে স্টিমুলেট করতেছে এবং এইটাই আলটিমেটলি তার ইফেক্টটা দেখাইতেছে। কীভাবে, ধরেন এই যে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট, ধরেন আমরা যদি বলি এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটটা এই যে এখানে দেখতে পাচ্ছেন সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করতেছে, যার কারণে ইন্ট্রাসেলুলার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট ডিএনএ ইনফরমেশন বা ডিএনএতে গিয়ে কী করতেছে, প্রোটিন তৈরিতে হেল্প করতেছে বা প্রোটিন সিনথেসিস করতেছে। ঠিক আছে, তাহলে এভাবে এরা কাজ করতেছে। বা আমরা যদি স্পেসিফাই করে বলি একটা কাইনেস বা যেটা হচ্ছে ফসফ্যাটাইডিল ইনোসিটল 3 কাইনেস, এর একটা অ্যাক্টিভিটি হচ্ছে এই যে গ্লাড দেখতেছি বা গ্লুট বলি, এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। যখন এ স্টিমুলেট হয় তখন সে কী করে, এই গ্লুকোজ ট্রান্সপোর্টারকে মেমব্রেনের সাথে এসে যুক্ত করে দেয়। তো মেমব্রেনের সাথে যুক্ত করলে কী হবে, বাইরে থেকে ভেতরে গ্লুকোজ আসে। তো বাইরে থেকে যখন ভেতরে গ্লুকোজ আসে তখন কী করবে, এই যে গ্লুকোজটা আসলো, গ্লুকোজ আসলে কি অসমোটিক প্রেশারটা কি বেড়ে যাওয়ার কথা না? হ্যাঁ, তো এই জন্য কী করে, এই গ্লুকোজটাকে সে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। আচ্ছা, সেমভাবে দেখা যায় কি যে যখন ইনসুলিন কাজ করে তখন অ্যামাইনো অ্যাসিড সেলের ভিতর প্রবেশ করে, কারণ কি অ্যামাইনো অ্যাসিডের জন্য যে পারমিএবিলিটি সেটাকে বাড়ায় দেয়। সেম কথা, এটাকে কি করে, এটাকে প্রোটিনে কনভার্ট করে, কেন, যাতে অসমোটিক প্রেশারটা খুব বেশি না বাড়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে এই যে গ্লুকোজ আসলো, কিছু পরিমাণ গ্লুকোজ দেখা যায় কি গ্লাইকোজেন তৈরি করার পরে যদি এক্সট্রা থেকে যায়, সেখান থেকে তৈরি হয় কি ফ্যাট। তো এখন আমরা দেখবো হচ্ছে নো ইন্ট্রিনজিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি যে এনজাইমেটিক রিসেপ্টরটা ছিল সেটা। তো ধরেন এখানে লেপটিন এসে বাইন্ড করলো, লেপটিন এসে এখানে বাইন্ড করার কারণে কি হয়, লেপটিন বাইন্ড করার কারণে এই যে অংশটা, এই যে রিসেপ্টরের অংশটা, সেটা কি করে, সেটা হচ্ছে জেনাস কাইনেজকে অ্যাক্টিভেট করে। এবার হচ্ছে জেনাস কাইনেজটা আগে স্টিমুলেট হয়। তো দেখা যায় কি জেনাস কাইনেজ বা যেটাকে বলতেছে জ্যাক, এইটা যখন স্টিমুলেট হয় তখন কি করে, এই যে দেখেন লেপটিনটা যখন এখানে বাইন্ড করতেছে তখন এই দুইটা হচ্ছে রিসেপ্টর কাছাকাছি আসলে যেটাকে আমরা বলি ডাইমারাইজেশন। ধরেন এটা হচ্ছে লেপটিন, এই হাত দিয়ে এর সাথে যুক্ত হয়েছে, এই হাত দিয়ে এর সাথে যুক্ত হয়েছে। তো যখন এর সাথে যুক্ত হলো তখন কি করে, জ্যাক কাইনেজকে স্টিমুলেট করে। ধরেন এটা হচ্ছে জ্যাক কাইনেজ, এটা হচ্ছে আরেকটা জ্যাক কাইনেজ। ঠিক আছে, তো জ্যাক কাইনেজকে কীভাবে স্টিমুলেট করে, এখানে কি ফসফেট গ্রুপ যুক্ত করে। তো এখানে ফসফেট গ্রুপ যুক্ত করতেছে। আচ্ছা আমি ভেতরে দেখাই দিই যে ফসফেট গ্রুপটা যুক্ত করতেছে, তো এটা স্টিমুলেট হয়ে গেল। তো এই জ্যাক কাইনেজ যখন স্টিমুলেট হয় তখন দেখা যায় কি এই পাশের জ্যাক কাইনেজ এই পাশের টাইরোসিন কাইনেজকে ফসফোরিলেট করে এবং এই পাশের টাইরোসিন কাইনেজকে ফসফোরিলেট করে। ঠিক আছে, তার মানে কি জ্যাক কাইনেজ স্টিমুলেট হওয়ার পরে সে করছে টাইরোসিন কাইনেজকে স্টিমুলেট। ঠিক আছে, তো এই জন্য আমরা কি বলতেছি কি যে টাইরোসিন কাইনেজের নিজস্ব যে অটোফসফোরিলেশনের যে পাওয়ার সেটা এখানে নেই, এই জন্য এটাকে বলতেছি যে নো ইন্ট্রিনজিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা তো দেখা যায় কি যখন টাইরোসিনকে এভাবে স্টিমুলেট করলো তখন ইন্ট্রাসেলুলার একটা বিশেষ ধরনের সাবস্টেন্স যেটাকে বলতেছি স্ট্যাট। ঠিক আছে, কি স্ট্যাট। তো এই ধরনের সাবস্টেন্স যেটা হচ্ছে কি সিগন্যাল ট্রান্সডিউসার অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন, এরা কি করে, এরা এদিকে আকৃষ্ট হয় এবং এক সময় দেখা যায় কি যে এরা গিয়ে এখানে বাইন্ড করে। তো যখন এরা এখানে গিয়ে বাইন্ড করে তো তখন দেখা যায় কি এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। মানে কি ধরেন দুইটা স্ট্যাট একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো এরা একত্রিত হওয়ার পরে কী করে, এরা ডিএনএতে গিয়ে আলটিমেটলি কী করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে। মানে টোটাল যে পাথওয়েটা আমরা ছোট্ট রিসেপ্টরের স্টার্টিং থেকে পড়ে আসতেছি সেইটা সবসময় লাগতেছে। ঠিক আছে, তো প্রোটিন সিনথেসিস করতেছে। শুধু তাই না, এখানে যে জেনাস কাইনেসটা মানে যে জ্যাক কাইনেসটা ফসফোরিলেট হইলো, এই ফসফোরিলেট হওয়ার কারণে সে আবার নিজেও কী করতে পারে, নিজেও হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন কাইনেসকে স্টিমুলেট করতে পারে। যেমন হচ্ছে আমরা যে PI3 কাইনেস দেখলাম বা ফসফ্যাটিডিল ইনোসিটল 3 কাইনেস বা যে ম্যাপ কাইনেস দেখলাম, এখানেও দেখা যায় কি এরাও ম্যাপ কাইনেসকে স্টিমুলেট করতে পারে। তো এরা কি করবে, ওই যে যারা স্টিমুলেট হয় কাইনেস অ্যাক্টিভিটি মানে কি, এরা বিভিন্ন এনজাইমের সাথে কি করে ফসফেট যুক্ত করার মাধ্যমে তাদের মেটাবলিজমের কে অল্টার করে দেয়, বা এরাও হচ্ছে প্রোটিন সিনথেসিস হেল্প করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ইন্ট্রিনজিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নাই, এই ধরনের এনজাইমেটিক রিসেপ্টর এভাবে কাজ করে, এদের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এরকম। তো কারা এইভাবে কাজ করে,
লেপটিন, তারপরে হচ্ছে গ্রোথ হরমোন, তারপরে হচ্ছে ইন্টারলিউকিন 2, বিভিন্ন ধরনের সাইটোকাইনস, ঠিক আছে, এরা হচ্ছে এভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, প্রোল্যাক্টিনও কিন্তু কিছুটা বলা যায় এইভাবেই কাজ করে, এবং এই পাথওয়েটাকে একটা বিশেষ নাম দেওয়া হয় যেটা হচ্ছে জ্যাক-স্ট্যাট পাথওয়ে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখি হচ্ছে আরেকটা ইন্ট্রিনসিক টাইরোসিন, তো আমরা পড়লাম, বা ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নাই এটাও পড়লাম। এখন আমরা দেখবো হচ্ছে গনালিল সাইক্লেস, ঠিক আছে। তো দেখেন, ধরেন এখানে একটা বিশেষ ধরনের হরমোন যেটাকে বলতেছি অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড বা ব্রেইন নাইট্রিউরেটিক পেপটাইড, মানে এএনপি বিএনপি, যখন এরা বাইন্ড করতেছে এর সাথে, তখন গনালিল সাইক্লেসটা কী করতেছে, জিটিপিকে ভেঙে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করতেছে। তো যখন সাইক্লিক জিএমপিটা তৈরি হইতেছে, তখন সেটা কী করতেছে, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন কাইনেজকে স্টিমুলেট করতেছে, প্রোটিন কাইনেজ জি। আর আপনারা তো জানেনই, এটা আলটিমেটলি কী করবে, ওই ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস করতে পারে, বা বিভিন্ন এনজাইমকে ফসফেট গ্রুপ অ্যাড করতে পারে, ঠিক আছে। মানে আলটিমেটলি এটা বিভিন্নভাবে অ্যাকশন দেখাবে। তো এইখানে একটা কথা বলে রাখি, এই যে এএনপি বা বিএনপি, এটাকে মেটাবোলাইজ করে একটা বিশেষ ধরনের এনজাইম, যার নাম হচ্ছে নেপ্রিলাইসিন। কি? নেপ্রিলাইসিন। এই নেপ্রিলাইসিন দেখেন, এই এনপি মানে কি, নাইট্রিউরেটিক পেপটাইড, মানে কি করবে এরা, এরা হচ্ছে নাইট্রিউরেসিস করে। নাইট্রিউরেসিস মানে কি, নাইট্রি মানে সোডিয়াম, ইউরেসিস মানে ইউরিনের সাথে, ঠিক আছে। তার মানে কি, সোডিয়াম তো নিমডি যাবে না, সাথে কাকে নিয়ে যাবে, পানি। তার মানে যাদের ব্লাড ভলিউমটা বেশি, তাদের নাইট্রিউরেসিস হবে। নাইট্রিউরেসিস হলে কি হবে, ব্লাড ভলিউমটা কমে যাবে। ব্লাড ভলিউম কমে যাওয়ার মাধ্যমে কি কমবে, ব্লাড প্রেশারটা কমবে, ঠিক আছে। তাহলে যদি নেপ্রিলাইসিনটা কি করে, মেইনলি এই এএনপি বা বিএনপিকে ভেঙে ফেলে, ভেঙে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে হাইপার টেনশন বা হচ্ছে উচ্চ রক্তচাপে এই নেপ্রিলাইসিন ইনহিবিটর ইউজ করতে পারি, এবং এটা খুব ভালো একটা ড্রাগ। যাদের নামে শেষে কি থাকে, ট্রিল থাকে, তারা হচ্ছে এই ধরনের স্যাকিউবিট্রিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ড্রাগ যেটা কি করে, নেপ্রিলাইসিনকে ইনহিবিট করে, ফলে কি এএনপি বা বিএনপির পরিমাণটা বেশি থাকে, যেটা হচ্ছে বেশি বেশি সোডিয়াম এবং পানিকে বের হইতে হেল্প করে। দেখেন, ইন্টারসেলুলার দুই ধরনের পড়ছিলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার মধ্যে সাইটোপ্লাজমিক, একটা হচ্ছে নিউক্লিয়ার। সাইটোপ্লাজমিক কি, ধরেন এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের যে রিসেপ্টরটা থাকে, নর্মালি দেখা যায় কি, যে এই রিসেপ্টরটা একটা প্রোটিন দিয়ে বাউন্ড করা থাকে। কি দিয়ে বাউন্ড করা থাকে, প্রোটিন দিয়ে, যেটাকে বলা হয় হিট শক প্রোটিন বা জিঙ্ক ফিঙ্গারও বলা হয়। তো এই রিসেপ্টরের মধ্যে দেখা যায় কি, একটা সাইট থাকে যেখানে আমাদের হরমোনটা এসে বাইন্ড করে। যখন হরমোনটা এসে বাইন্ড করে, তখন দেখা যায় কি, এই প্রোটিনটা আলাদা হয়ে যায়, এবং হচ্ছে এই রিসেপ্টরটা স্টিমুলেট হয়ে যায় হরমোনটা বাইন্ড করার কারণে। তো স্টিমুলেট হয়ে গেলে কী হবে, ওই রিসেপ্টরটা নর্মালি যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে, এখানে কাজ করার মাধ্যমে সেটা কী তৈরি করবে, প্রোটিন সিনথেসিসে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সাইটোপ্লাজমিক রিসেপ্টর। কারা কারা, মেইনলি আমরা যে স্টেরয়েড হরমোনগুলো পড়ছিলাম, মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে এইভাবে কাজ করে। আরেকটা আছে হচ্ছে কি, নিউক্লিয়াসের ভেতরে যে রিসেপ্টর থাকে, বা ইন্টারনিউক্লিয়ার। তো দেখেন, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, এর হচ্ছে একটা রিসেপ্টর থাকে। তো এখানে এসে হরমোন বাইন্ড করলে কী হবে, এটা স্টিমুলেট হবে, এবং এটা গিয়ে কী করবে, জিনের এক্সপ্রেশন বাড়াবে, যেটা কী করবে, প্রোটিন তৈরি করবে বেশি বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর উদাহরণ কারা, এর উদাহরণ হচ্ছে স্পেসিফাই করে বলতে গেলে T3, T4 এবং হচ্ছে রেটিনয়েড, ঠিক আছে। শুধুমাত্র এরাই হচ্ছে এই ধরনের পাথওয়েকে ফলো করে, ঠিক আছে। তো আমাদের রিসেপ্টর নিয়ে কথাবার্তা মোটামুটি কমপ্লিট। এখন আমরা একটা কথা বলতে পারি যে রিসেপ্টর কি সবসময় একই রকম থাকে, কমে বাড়ে না? হ্যাঁ, কমে বাড়ে। রিসেপ্টরের এই যে কমা বাড়া, সেটা হচ্ছে কি আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, এর মাধ্যমে কী হয়, আপ রেগুলেশনের মাধ্যমে বাড়ে এবং ডাউন রেগুলেশনের মাধ্যমে কমে। কেন বাড়বে কমবে, দেখেন সিম্পলি চিন্তা করেন। ধরেন এটা হচ্ছে আপনার সেল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেল, বা একটু বড় করি আর কি, এটা হচ্ছে আপনার সেল। তো এই সেলে আপনি ধরেন আপনার একটা রিসেপ্টর আছে, যেটা হচ্ছে যে কোনো রিসেপ্টর। তো যখন এই রিসেপ্টরটা বেশি দিন ধরে কাজ করবে না, বা ধরেন এটা হচ্ছে ব্লক হয়ে থাকবে, তখন কি সেলের যে ব্রেইন বা নিউক্লিয়াস, সে কী চিন্তা করবে, তাহলে আমার কি রিসেপ্টর নাই, সে ভাববে যে আমার হয়তো রিসেপ্টর নাই, যে কারণে কাজটা করতে পারতেছে না। আর রিসেপ্টর আমি কি প্রথম দিন বলছিলাম, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে তখন সে কী করবে, বেশি বেশি প্রোটিন তৈরি করবে। তার মানে রিসেপ্টরগুলো বেশি বেশি তৈরি হলে সেগুলো এখানে এসে বেশি বেশি দেখা যাবে সেল মেমব্রেনে পাওয়া যাবে, ঠিক আছে।
হ্যাঁ, এবং এর একটা সিগনিফিকেন্সও আছে। কি সিগনিফিকেন্স? ও আরেকটা কথা বলি, এটাকে বলতেছি আমরা রিসেপ্টরের আপ রেগুলেশন। আপ রেগুলেশনটা হইতেছে হচ্ছে যখন রিসেপ্টরটা দীর্ঘদিন ধরে ব্লক করে রাখতেছি, অথবা দেখা যাইতেছে কি রিসেপ্টরটা অনেকদিন ধরে কাজ করতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো এর একটা সিগনিফিকেন্স হচ্ছে আমাদের হার্টের যে বিটা 1 রিসেপ্টর থাকে, ধরেন এটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর, এটা যদি আমরা দীর্ঘদিন ব্লক করে রাখি, তখন কি ডিএনএ ওই একই কথা চিন্তা করে যে আমার হয়তো কি রিসেপ্টর নাই, তখন সে বেশি বেশি রিসেপ্টর তৈরি করে, সেগুলো সেল মেমব্রেনে এসে বাইন্ড করে। তখন দেখা যায় ধরেন আপনি এই বিটা ব্লকার আমরা যেটা বলি সেটা হচ্ছে কি এই রিসেপ্টরটাকে ব্লক করে রাখে। এই বিটা ব্লকার ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করবো এই বিটা ব্লকার বাদ দিয়ে, এবং হঠাৎ করে যদি এই বিটা ব্লকার উইথড্র করা হয়, তাহলে কি হবে? এই রিসেপ্টরগুলো হঠাৎ করে অনেক বেশি সংখ্যায় দেখা দিতেছে। কারণ কি তারা হচ্ছে এখন ব্লক করে নাই। তখন ধরেন এখানে যদি কি করে, এখানে যদি এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এরা এসে বাইন্ড করে, তখন এটা অনেক বেশি অ্যাকশন দেখাবে, এবং হার্টের অনেক বেশি অ্যাকশনের কারণে দেখা যাবে কি কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? তো দেখা যাবে তখন একটা মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্য বলা হয় যখন এই বিটা ব্লকারটা উইথড্র করা হয়, আমরা যাতে ধীরে ধীরে সময় নিয়ে উইথড্র করি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আপ রেগুলেশন। তো এখন আমরা একটু ডাউন রেগুলেশন নিয়ে বলি। ডাউন রেগুলেশন হচ্ছে আপনি ধরেন একটা রিসেপ্টরকে বারবার স্টিমুলেট করতেছেন, বারবার স্টিমুলেট করলে জি প্রোটিন রিসেপ্টর কাইনেস নামে বিশেষ ধরনের একটা কাইনেস স্টিমুলেট হয়ে যাবে। সেটা কি করবে? এই যে ইন্ট্রাসেলুলার অংশ দেখতেছেন রিসেপ্টরটা, এইখানে ফসফেট গ্রুপ অ্যাড করে দিবে। ফসফেট গ্রুপ অ্যাড করলে দিলে কি হবে? ফসফেট গ্রুপ অ্যাড করে দিলে একটা বিশেষ ধরনের প্রোটিন যার নাম হচ্ছে বিটা অ্যারেস্টিন। কি? বিটা অ্যারেস্টিন কি করবে? এখানে গিয়ে বাইন্ড করবে। তাহলে দেখেন এখানে গিয়ে বিটা অ্যারেস্টিনটা বাইন্ড করতেছে। দেখেন দেখেন নামের মধ্যেই আছে কি অ্যারেস্টিন, তার মানে কি করবে? সে কিছুকে অ্যারেস্ট করে ফেলবে, এবং সে হচ্ছে এই জি প্রোটিনকে বা জি স্টিমুলেটরি প্রোটিনকে এভাবে অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করে ফেললে কি হবে? আলটিমেটলি পাথওয়েটা কাজ করবে না। তখন পাথওয়েটা কীভাবে কাজ করতো? যে সেটা হচ্ছে অ্যাড্রেনাল সাইক্লিসকে অ্যাক্টিভেট করতো, তার মাধ্যমে এটিপি থেকে সাইক্লিক এমপি হইতো, এবং সাইক্লিক এমপি প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আলটিমেট অ্যাকশনটা দেখাইতো, ঠিক আছে? তো যেহেতু এইখানেই ব্লক, তার মানে পরবর্তী অংশটাতে যাবেই না, ঠিক আছে? সেটা কখন? এই যে বিটা অ্যারেস্টিনটা, এই যে এটাই কিন্তু সেই বিটা অ্যারেস্টিন, এটা গিয়ে যখন বাইন্ড করতেছে, ঠিক আছে? আচ্ছা, শুধু তাই না, এই বিটা অ্যারেস্টিনটা কী করবে? এই যে আপনি রিসেপ্টর দেখতেছেন এখানে ফসফেট গ্রুপ অ্যাড করে দিবে। ফলে কি করবে? এখানে যে সেলের ভিতরে দিকে যে বিশেষ ধরনের প্রোটিন আছে যার নাম হচ্ছে ক্ল্যাথরিন প্রোটিন, এই ক্ল্যাথরিন প্রোটিনটা এগুলো এই রিসেপ্টর সহ সেল মেমব্রেনের অংশকে ভেতরে টানবে। ফলে কি হবে? ধরুন এটা ভেতরে চলে আসলো এবং হচ্ছে রিসেপ্টরটা এইভাবে এখানে আছে, আর বাইরের দিকে কি? এই বাইরের দিকে হচ্ছে ক্ল্যাথরিন প্রোটিন আটকে আছে, ঠিক আছে? তো দেখা যাবে এগুলো কিন্তু ফসফোরাইলেট করা ছিল, ফসফেট গ্রুপ অ্যাড করা ছিল। তো একটু পরে দেখা যাবে কি যে ফসফ্যাটেজ এনজাইমটা কি করবে? এখান থেকে এই রিসেপ্টরের এখান থেকে কি করবে? ফসফেটেজ এনজাইমটা ফসফেট গ্রুপটাকে বের করে দিবে। তখন কি থাকবে এখানে? শুধু রিসেপ্টর। তাহলে এখানে শুধু রিসেপ্টর থাকতেছে, এবং ধরেন ক্ল্যাথরিন প্রোটিনটাও চলে গেছে। তো যখন আবার আমরা স্টিমুলেট করে এখানে বাদ দিব, তখন সেটা কি করবে? আবার এখানে এসে বাইন্ড করে আবার তার অ্যাক্টিভিটি দেখাইতে পারবে রিসেপ্টরটা। কিন্তু যদি এমন হয় যে লং টাইম ধরে আমি এটাকে স্টিমুলেট করতেছি, তখন কি হবে? এই যে লাইসোজোম এনজাইমটা আছে, তখন সে কী করবে? এসে এর সাথে বাইন্ড করবে। ধরেন এটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? তো এইটা হচ্ছে রিসেপ্টর। তো এই রিসেপ্টরের সাথে লাইসোজোম বাইন্ড করলে কী হবে? আলটিমেটলি টোটালটাকে ডিগ্রেডেশন করে ফেলবে। ডিগ্রেডেশন করলে মানে কি? রিসেপ্টরের সংখ্যা এখন একেবারেই কমে গেল, ঠিক আছে? এবং খেয়ে ফেললো রিসেপ্টরটাকে। আচ্ছা, তো এইভাবে কি হইতেছে? ডাউন রেগুলেশন হইতেছে। শুধু আবার এরকমও হইতে পারে, ধরেন এটা হচ্ছে আমাদের ডিএনএ। তো যখন এই ডিএনএ থেকে কী তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তো প্রোটিন এই রিসেপ্টরও তো এক ধরনের প্রোটিন, তাহলে এটাও তৈরি হয়ে এটা কী করে? বাইরে গিয়ে বাইন্ড করে। মানে কি রিসেপ্টর তো সবসময় একই রকম থাকে না, দেখা যায় কখনো কখনো বেশি তৈরি হয়, কখনো কখনো কম তৈরি হয়, ঠিক আছে? বা হচ্ছে প্রতিনিয়তই এটা তৈরি হইতে থাকে। আচ্ছা, তো দেখা যাবে যখন লং টাইম ধরে আমি কী করবো? স্টিমুলেট করতে থাকবো, তখন এইখানে সে এটাকে ইনহিবিট করবে যাতে এক্সট্রা রিসেপ্টর তৈরি না হয়, ঠিক আছে? তাহলে এই পাথওয়ের মাধ্যমে বিভিন্নভাবে সে কী করতেছে? রিসেপ্টরের পরিমাণটাকে ডিরেক্টলি কমাই দিতে পারে, অথবা সেলের ভিতরে নিয়ে যাওয়ার মাধ্যমে কী করতে পারে? যে রিসেপ্টর নাই বা রিসেপ্টর শেষ হয়ে গেছে এরকম করে দিতে পারে, ঠিক আছে? তো এইভাবে আসলে ডাউন রেগুলেশনটা হইতেছে। এই ডাউন রেগুলেশনের দরকার আছে কেন? ধরেন আপনি খুব বেশি স্টিমুলেট করে ফেলে সেটা কী করবে? খুব বেশি স্টিমুলেট হলে ইন্টারসেলুলার পাথওয়েটাকেই ব্লক করে দিতে পারে, তখন সেই ইন্টারসেলুলার পাথওয়ে আর কাজ করবে না, ঠিক আছে? এত ফাস্ট কাজ করার কারণে এই জন্য কী করে? রিসেপ্টরটাকে হচ্ছে দেখা যায় ইন্টারনালাইজ করার মাধ্যমে সেই কাজটাকে কিছুটা কমায় নেয়, ঠিক আছে? তো আমাদের কথাবার্তা ছিল এতটুকুই। আমাদের চিন্তা ভাবনা ছিল যে আজকে রিসেপ্টর নিয়ে যত কথা আছে শেষ করব। তো এতটুকু ছিল। আমার কথা হচ্ছে আপনারা মেডিকোপিয়ার সাথে থাকবেন, আপনারা হচ্ছে আমাদের কমিউনিটিটাকে বড় করতে হেল্প করবেন, ঠিক আছে?